সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষণের প্রতিদিনের আয়োজন সংবাদপত্রের উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নসলা। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব উল্লেখযোগ্য সংবাদ নিয়ে। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে অতিথি রয়েছেন অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাবার আগে একটু হেডলাইনগুলো জেনে নিই, আজকে পত্রিকার প্রধান খবরগুলো। শুরুতেই রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর হেডলাইন, শুল্ক কমেছে, বাংলাদেশের স্বস্তি, দর কষাকষির পর পাল্টা শুল্ক 35% থেকে কমে 20%, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াবে বাংলাদেশ। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, ঐক্যমত কমিশনের সিদ্ধান্তের বিষয়ে। দৈনিক আমার দেশ, বাণিজ্য আলোচনায় সফল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের শুল্ক কমে 20% চূড়ান্ত। আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার প্রশিক্ষণ, মেজর সাদেকের বিরুদ্ধে তদন্ত, আদালত গঠন সেনাবাহিনীর। বাংলাদেশ প্রতিদিন, ঐকমত্যে 3 চ্যালেঞ্জ, সমন্বয়কদের মাদক সিন্ডিকেট, সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত, আদালত গঠন। দৈনিক যুগান্তর, অবশেষে সমঝোতায় পৌঁছালো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, পণ্য রপ্তানিতে 20% শুল্ক, কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি। সমকাল, সুবিধা দিয়ে বাড়তি শুল্কে ছাড় পেল বাংলাদেশ, মৌলিক সংস্কারের যৌগিক চিত্র। এটি মূলত সংস্কার প্রসঙ্গে সরকারের। দৈনিক ইত্তেফাক, বাংলাদেশের উপর পাল্টা শুল্ক কমিয়ে 20% করল যুক্তরাষ্ট্র, শিক্ষা ব্যয় যোগাতে মধ্যবিত্তের হিমশিম। কালের কণ্ঠ, জুলাই সনদে দলগুলোকে স্বাক্ষর করানোই বড় চ্যালেঞ্জ, শুল্ক চাপে কিছুটা স্বস্তি, ফ্যাসিস্টদের না ফেরা নিশ্চিত করতে হবে, মির্জা ফখরুলের একটি বিশেষ সাক্ষাৎকার। দৈনিক কালবেলা, ঘুষ খেয়ে ধরা মাদকের 10 কর্মকর্তা, অবশেষে শুল্ক কমে 20% কার্যকর, 7 আগস্ট থেকে এটি বাণিজ্য চুক্তি কূটনৈতিক সাফল্য। দি ডেইলি স্টার, বাংলাদেশ গেইনস ইজ আফটার ইউএস ট্যারিফ কাট, পার্টিজ স্প্লিট ওভার মেকিং জুলাই চার্টার লিগালি বাইন্ডিং। নিউ এজ, ট্যারিফ কাট ব্রিংস রিলিফ অ্যাজ অফার্স ওরি ইকোনমিস্ট, জুলাই চার্টার সাইনিং ডেট আনসার্টেইন। মোটা দাগে এই ছিল আজকের শিরোনামগুলো। আমরা আসলে মূলত দেখলাম বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সহযোগিতা, সেখানে যে শুল্ক, ট্রাম্পের যে 35% শুল্ক আরোপ, সেটি কমে 20% করা হয়েছে। সরকার এটিকে কূটনৈতিক সাফল্য বলছেন কেউ কেউ। আপনার বিশ্লেষণে আসলে এটি কি, এবং এটি আমাদের রপ্তানিযোগ্য পণ্যের ক্ষেত্রে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ, এবং বাংলা ভিশনের এই সকালের সংবাদপত্র পর্যালোচনার অনুষ্ঠানের দর্শক শ্রোতাকেও শুভেচ্ছা ও সালাম। মূলত যে বিষয়গুলো সাম্প্রতিক সময়ে বাধা হিসেবে আলোচনা হচ্ছিল, তার মধ্যে একটি হলো এই বাণিজ্য চুক্তি এবং ট্যারিফ। ডিফারেন্ট কান্ট্রি, পার্শ্ববর্তী এলাকায়, অঞ্চলে, ভিয়েতনাম, ভারত ইত্যাদি জায়গায় যে মাত্রায় ছিল, সেখান থেকে যখন জাতি, আমাদের দেশ ঘোষণা পেল যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্যের উপরে 35% শুল্ক আরোপ করেছেন। আসলে এটি হিসেব করলে এভারেজ 50% হয়ে যায়, 51% হয়ে যায়। তো এটা খুব অ্যালার্মিং ছিল, এবং ব্যবসায়ী মহল সহ পুরো নেশন আমরা উদ্বিগ্ন ছিলাম। সেই ক্ষেত্রে সরকারের যে পলিসি, এবং বিশেষত আমাদের যে বাণিজ্য উপদেষ্টা, তিনি যে একটা সুন্দর সমাধানের মধ্যে দিয়ে শুল্ক আরোপের ওই 20% জায়গায় আনতে পেরেছেন, নিঃসন্দেহে এটা একটা বিশাল সফলতার জায়গা। এটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। অনেক ব্যর্থতা সরকারের নানানভাবে আছে, কিন্তু এই জায়গায় এই সরকার সফল হয়েছেন। কিন্তু আপনি সফল বলছেন, এর পিছনে তো কিছু বিষয় রয়েছে। 25টি বোয়িং কেনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট রয়েছে। সেক্ষেত্রে আসলে রাষ্ট্রের স্বার্থ কতটা রক্ষা হয়েছে? এক্স্যাক্টলি, আপনি খুব ভালো সুন্দর প্রশ্ন করেছেন। রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের বর্তমান যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে এটা অস্বীকার করবার উপায় নেই যে আমরা আন্তর্জাতিক শক্তি বলয়ের একটা রাজনৈতিক প্রভাবের মধ্যে আছি।
অর্থনৈতিক প্রভাবের মধ্যে আছি, সাংস্কৃতিক প্রভাবের মধ্যে আছি। এখানে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম এক একটা বিষয় থাকে। এই যে অস্থিতিশীল পরিবেশ, সামনে একটা নির্বাচন হতে যাবে এবং সেটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতি প্রত্যাশা করছে, সেই সময়ে যদি এই শুল্কটা আরোপ হতো তাহলে দেশে অস্থিরতা অনেক বেড়ে যেত। আমাদের শিল্প সংস্থাগুলো, বিশেষত গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যেত। বন্ধ হয়ে গেলে 40-50 লক্ষ মানুষ বেকার হতো। তাহলে সমাজে যে অস্থিরতা, এটা পরিবর্তে যে শর্ট টার্ম রিমেডি করা হয়েছে, অন্যান্য বিষয়গুলোকে একটা সমঝোতার মধ্যে দিয়ে এনে বোয়িং কিনা বা অন্য কোনো কিছু, সেটা মানুষ একটা নির্বাচিত সরকার এসে কী ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাধান করবে সেটা বুঝতে পারবে। কিন্তু আসলে এই যে শুল্কগুলো আমরা এখনো দেখছি যে যদি আমরা 20% ধরি, এছাড়া আগে রয়েছিল 16%-এর মতো, তার মানে প্রায় 36% শুল্ক রয়েছে বাংলাদেশের উপরে এখনো মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে। সেটি আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার কিংবা ভিয়েতনাম কিংবা ভারতের সাথে যে আমাদের যে প্রতিযোগিতা রয়েছে, সেই প্রতিযোগিতায় আসলে টিকে থাকা সম্ভব হবে কিনা আমাদের রপ্তানিযোগ্য পণ্য নিয়ে, নাকি এই যে সরকারের যে দেন দরবার বা দর কষাকষি সেটি অব্যাহত রাখতে হবে বলে মনে করছেন কিনা? অবশ্যই দেন দরবার অব্যাহত রাখতে হবে। আমরা আমাদের এই বাংলাদেশ এখনও উন্নয়নশীল দেশের মধ্যে, এবং সেখানে যে অর্থনৈতিক বাণিজ্য, সেইটার উপরে যখন এ ধরনের শুল্ক আরোপ হয় এবং যেটা আমাদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে, সেইখানে আমি বলবো যে এটা 15% থাকলে ভালো হতো, কিন্তু মন্দের ভালো এই হিসেবে এখন মেনে নেওয়ার যে জায়গাটা তৈরি হয়েছে, সেটাকে আমি অভিনন্দন জানাই, বা দেশের মানুষ এভাবে দেখা উচিত বলে মনে করছে বিশ্লেষকরা। কারণ হলো যে যখন নির্বাচিত সরকার আসবে তখন নিশ্চিতভাবেই এই বার্গেনিংগুলো অব্যাহত রাখতেই হবে। তা না হলে তো বাণিজ্যিক চুক্তিগুলো আমরা এমনভাবে আরোপিত হবে যে দেশ পরিচালনার ক্ষেত্রে অর্থনীতির বড় ধস নামতে পারে। এই চুক্তির বিষয়ে একটি বিষয় বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াবে বাংলাদেশ, যেহেতু বাণিজ্য ঘাটতি রয়েছে সেটি কমানোর জন্য। সেই জায়গায় আসলে কী ধরনের পণ্য আমদানি করতে পারে? আমরা বোয়িংয়ের অর্ডার তো দেখলামই, এর বাইরে আসলে সামরিক সরঞ্জাম ছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে কী কেনার মতো আছে? সামরিক সরঞ্জাম কিনলে এই যে আমাদের এই সাবকন্টিনেন্টের যে সমস্যাগুলো রয়েছে, বা ভারতের সাথে আমাদের সম্পর্ক বা চীনের সাথে যে আমাদের সম্পর্ক, সেই জায়গায় নেতিবাচক প্রভাব পড়বে কিনা? বাংলাদেশ এমন একটা পরিস্থিতির মধ্যে আছে এই মুহূর্তে, বিশেষত ভূ রাজনৈতিক জিওপলিটিক্সের ক্ষেত্রে। সেখানে পণ্য ক্রয় বিক্রয় ইত্যাদির যে বিষয়গুলো, সেইটাকে ছাড়িয়ে অন্য এজেন্ডা এখানে আমরা লক্ষ্য করি। এখানে চিটাগং বন্দর, এখানে বঙ্গোপসাগর, সেন্ট মার্টিন দ্বীপ, চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, আন্তর্জাতিক প্রেক্ষাপটগুলো খুবই যুক্ত। আমেরিকা নিজেই তাদের দেশ চায়নার যে প্রোডাক্টগুলো আছে তার উপর বিশেষভাবে সংখ্যাগরিষ্ঠ জায়গা থেকে নির্ভরশীল। আমরা এই জায়গাটাতে আমরা দেখব যে আমরা কোনো কিছু কিনতে তো বাধ্য নই, আমি এটা বাধ্য এরকম নই, যেটা আমি চিপ পাবো, যেখানে পাবো বাংলাদেশ সেটা ক্রয় করবে, এবং এটা নির্বাচিত সরকার সুন্দর একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসবে বলে মনে করি। নির্বাচিত সরকারের কথা বলছিলেন, জুলাই সনদের বিষয়টি ঐক্যমত্য কমিশনে প্রায় চূড়ান্ত, আজ 2রা আগস্ট। সেই হিসেবে এই আইনি ভিত্তি নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া বা রাজনৈতিক দলগুলোর যে টানাপোড়েন, সেখানে আসলে আপনি নির্বাচনের ব্যাপারে কতটা ইতিবাচক বা কতটা আশাবাদী যথাসময়ে নির্বাচনের? না, আমি খুব আশাবাদী। নির্বাচন তো হতে হবে, কারণ নির্বাচন ব্যতীত বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা আসবে না। নির্বাচনের বাইরে এখন আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছি, বাংলাদেশে যে নানা ধরনের সংস্কৃতি, পলিটিক্যাল কালচার, মন মানসিকতা তৈরি হয়েছে মানুষের মধ্যে, সব কিছু মিলে একটা জায়গায় আসতে হলে নির্বাচন হতে হবে। নির্বাচনের মধ্যে দিয়েই আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনিক কাঠামো, রাষ্ট্রের অন্যান্য সংস্থা সব কিছু, কারণ একটা জবাবদিহি সরকার
এই সরকারও একটা ম্যান্ডেটের মাধ্যমে এসছে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, কিন্তু প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের যে দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতা এই সরকারের ওইভাবে আমরা বলতে পারি না। যখন এটা হবে তখন আমরা ওই বিশ্লেষণটা করতে পারবো, এবং নির্বাচন যে ফেব্রুয়ারিতে ঘোষণা হয়েছে এবং যৌথ ঘোষণার মধ্যে দিয়ে একটা অস্থির পরিবেশে একটা চমৎকার আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং আমাদের দেশের নিরাপত্তা উপদেষ্টা মহোদয় এবং অন্যান্যরা, অর্থাৎ সরকারের প্রতিনিধি হিসেবে যে যৌথ বিবৃতিটি এসছে তার মধ্যে থেকে নির্বাচন একটা রোড ম্যাপের মতো ঘোষণা হয়েছে আসলে, এবং প্রস্তুতি চলছে। জাতি প্রত্যাশা করে নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং ক্ষমতা হস্তান্তরের একটা, এটাই সর্বশেষ সুন্দর প্রক্রিয়া। এর বাইরে কোনো প্রক্রিয়া আমি দেখি না, এবং হলো যে এটাই হওয়া উচিত, জাতি সেটা প্রত্যাশা করে। সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে, সবশেষে ঐক্যমত কমিশন গঠন করেছে, যেখানে রাজনৈতিক দলগুলো দীর্ঘ দিন ধরে আলোচনা করেছে। তারপর আমরা দেখলাম যে মোটা দাগে 8টি বা 9টি বিষয়ে আসলে সর্বদলীয় সিদ্ধান্ত হয়েছে, সবগুলো দল একমত হয়েছে। বাকি প্রায় 50 থেকে 60টি সিদ্ধান্ত হয়েছে আসলে ভিন্ন ভিন্ন মতের প্রেক্ষিতে। এই যে ভিন্ন ভিন্ন মতের প্রেক্ষিতে যেসব বিষয়ে ঐক্যমত কমিশন সিদ্ধান্ত দিয়েছে বা জুলাই সনদে যেটি একীভূত করার কথা বলা হয়েছে, সেই জায়গায় আসলে রাজনৈতিক টানাপোড়েন শুরু হবে কিনা কিছুদিনের মধ্যে, এটি মনে করছেন কিনা? রাজনৈতিক টানাপোড়েন তো সবসময় থাকে এবং হবে, এবং ঐক্যমত্য কমিশন, যে কমিশনে কোনো বিষয়ে মতৈক্যের বাইরে একটা ভিন্ন মত হচ্ছে, এটাই তো গণতন্ত্রের বিউটি। গণতন্ত্র মানে তো আগে থেকে আপনি একটা ঠিক করলেন এবং সবাই যে সেটাতে একমত হলো, বা কোনো একটা পার্টি এটা বলল আর সবাই মিলে সেটাতে একমত হলো, এটা কিন্তু গণতন্ত্রের বিউটি বা গণতন্ত্র হিসেবে চিহ্নিত হয় না। পরস্পরের সমঝোতার ভিত্তিতে কোনটা আমাদের এই মা মাটি মানুষের দেশ, এই রাষ্ট্র, এই বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ কল্যাণ হতে পারে, সেই বিষয়টাতে ঐক্যমত্য হওয়ার যে জায়গাটা সেটা তৈরি হচ্ছে। এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা বলছেন যে আমরা প্রায় 100% বিষয়ে ঐক্যমত পোষণ করেছি। যে বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করতে পারছি না, সেটা আসলে সংসদের মাধ্যমে আসতে হবে, সেটা সংসদ হতে হবে। সংসদ জুলাই সনদকে যেরকম করে একটা জায়গা তৈরি করে দিবে যে এটা একটা রাষ্ট্রের পরিচালনা কাঠামোর পেছনে থাকবে, আমরা এই সংস্কারটা করলাম, কিন্তু সংবিধানকে ফেলে দিয়ে নয়, সংবিধান থাকবে, সংবিধানের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ জুলাই সনদ তৈরি হবে, যেটা নির্বাচিত সরকার তাকে মনে রাখবে, গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, বহন করবে। আপনি বলছিলেন যে রাজনৈতিক সরকার আসলে হয়তো স্থিতিশীলতা আসবে, কিন্তু ধরেন জুলাই সনদে যে বাস্তবায়ন যেটি করতে হবে আগামী সংসদের মাধ্যমে, আমরা এর আগে 1991 সালে দেখেছি, তারপরে রাজনৈতিক দলগুলোর নির্বাচনে নানা ধরনের ইশতেহার দেখেছি, সেগুলোর বাস্তবায়ন আসলে কতটা কাঙ্ক্ষিত হয়েছিল রাষ্ট্র গঠনে। সুতরাং জুলাই সনদ যে আগামীতে বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলো, এর সিওরিটি কোথায় আসলে? এটা বিশ্বাস রাখতে হবে। একটা গণ অভ্যুত্থান, ভয়ঙ্কর রক্তাক্ত গণ অভ্যুত্থান, একটা ভয়ঙ্কর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন, সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে এই আমাদের তরুণ ছাত্র জনতা প্রাণ দিয়েছে। তার মধ্যে দিয়ে আমরা এরকম একটা বাংলাদেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশের মতো। মনে হয় যেন শৃঙ্খল থেকে আমরা মুক্ত হয়ে উঠলাম। সেই বাংলাদেশে যখন একটা কনসেনসাসের ভিত্তিতে, সকল দলের কনসেনসাসের ভিত্তিতে একটি সনদ তৈরি হবে, সেইটা অবশ্যই মানতে হবে। হ্যাঁ, এখন যে কোনো সংস্কার, বিচার বা ইত্যাদিগুলো চলমান প্রক্রিয়া, যে কোনো বিষয় বাস্তবায়নের নানান ধরনের প্রতিবন্ধকতা থাকে, সেগুলো মনে রেখেই নির্বাচিত সরকারকে এগিয়ে যেতে হবে জুলাই সনদ বাস্তবায়নের দিকে। রাজনৈতিক দলগুলোকে আপনার মনে হচ্ছে যে নির্বাচনমুখী, আমরা যদি মাঠের পরিস্থিতি দেখি তাতে কি সেটাকে মনে হচ্ছে, যেহেতু সরকারের একটি ডেডলাইন, চূড়ান্ত ডেডলাইন হলে একটি ডেডলাইন তো আমরা ধরতেই পারি, হয় ফেব্রুয়ারি না হয় জুনের মধ্যে নির্বাচন,
এই দুটি বক্তব্য তো সরকারের রয়েছে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে মাঠ পর্যায়ে অবস্থান, সেটি কি আপনার কাছে মনে হয় নির্বাচনমুখী, বা সরকারের যে প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের যে সার্বিক প্রস্তুতি, সেটি কি আসলে আপনার কাছে মনে হয় যে এই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করার জন্য যথেষ্ট পরিমাণে গিয়েছে বা অগ্রগতি হয়েছে? দেশের মানুষ মনে করে জুন পর্যন্ত কেন, ফেব্রুয়ারি কেন, তার আগেই যে ঘোষণা হয়েছিল ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন হওয়া দরকার, কারণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে। সবচেয়ে বড় যে জায়গাটা পার্সোনাল সিকিউরিটি, এটা এখন মানুষ পাচ্ছে না। কোথায় আশ্রয় নেবে, কোথায় বিপদে পড়লে বা ভয়াবহ আক্রমণের শিকার হলে কি হবে। তো ধরে নেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই কারণে মাঠের রাজনীতি সেটা হলো যে মানুষ নির্বাচনমুখী হয়ে পড়েছে। প্রত্যেক দল, ইতিমধ্যে আমরা শুনেছি বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা 300 আসনে প্রার্থী ঘোষণা করেছেন। আমরা গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে দেখলাম, তারাও 35-36টা আসনে প্রার্থী ঘোষণা করেছেন। বিএনপি বড় দল, তারা ক্রমশ ভেতরে এবং বাইরে সিদ্ধান্ত নিচ্ছেন এবং মাঠে যারা নির্বাচন করবেন মনোনয়ন প্রত্যাশী প্রত্যেকেই নেমে পড়েছেন। অতএব নির্বাচনমুখী একটা পরিবেশ অলরেডি তৈরি হয়েছে। যেটা আপনি বললেন ওইটা গুরুত্বপূর্ণ, যে নির্বাচনের পরিবেশ তৈরি জন্য আইন শৃঙ্খলা বা ওই পরিবেশটা হয়েছে কিনা। যে পরিবেশ আছে সেই জন্যই সরকারের উচিত নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য সকল কনসেন্ট্রেশন দেওয়া উচিত। অন্যান্য যে সংস্কার এবং বিচার প্রক্রিয়া চলছে এটা চলমান থাকবে, এইটা নিয়ে বসে থাকলে হবে না। এটা করলে রাষ্ট্রের মধ্যে অনেক ধরনের অন্য শক্তি আসবে, নিজেদের মধ্যে বিভেদ তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে এবং ইতিমধ্যে তার একটা নমুনা সারা শব্দ পাওয়া যাচ্ছে। আমরা সরকারের তরফ থেকে আতঙ্কিত হওয়ার মতো শব্দ শুনছি, যেটা আমাদের প্রত্যাশিত নয়। কি শব্দ শোনা যাচ্ছে? এই যে আমাদের প্রেস সচিব মহোদয় তিনি বললেন 11 তারিখ পর্যন্ত বাংলাদেশের সকল সংস্থাকে সতর্ক থাকার জন্য, এবং জনগণের মধ্যে একটা ভীতি তৈরি হচ্ছে যে কোনো একটা শক্তি, অপশক্তি আবার যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। যুগান্তরের যে রিপোর্টটি রয়েছে, কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় অংশগ্রহণ রয়েছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্থা সেটিও সরকার আসলে চূড়ান্ত করতে পারেনি। এই ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আসলে সুষ্ঠু একটি নির্বাচন সম্ভব কিনা, বা মানুষকে ভোট কেন্দ্রে আনার মতো আস্থা তৈরি করা সম্ভব কিনা? এটা একটা ভালো প্রশ্ন আপনার। আসলে একটা নির্বাচন সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে যদি আমরা দেখি, সেখানে মানুষের শিক্ষা, সংস্কৃতি, তার কনসিয়াসনেস, তারপরে উইজডম, ওখানে কিন্তু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আইন শৃঙ্খলা বাহিনীর এত তৎপরতার কোনো ব্যাপার থাকে না। কিন্তু বাংলাদেশে এটা প্রয়োজন অবশ্যম্ভাবে। এখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশে এখনও আছে। একটা সেনাবাহিনী একটা বড় আইন শৃঙ্খলার বড় শক্তি। তাহলে পুলিশ, র্যাব, বিডিআর তাদেরকে একটা চমৎকার জায়গা তৈরি করে দিতে এটা সুন্দর একটা পরিবেশ তৈরি হতে পারে। আর সবচাইতে বড় দায়বদ্ধতা হলো রাজনৈতিক দলগুলো, জনগণের, যে আমরা এমন একটা পরিবেশ তৈরি করব যে আমাদের এই আইন শৃঙ্খলা কোনো অবস্থা না থাকলেও যেন একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। শুনতে অবাস্তব লাগতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু এটা যদি হয় তাহলেই আমরা চরমভাবে সফল হব। একটা বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মতানৈক্য যদি ধরি আমি নির্বাচন নিয়ে, একটি হলো নির্বাচন পদ্ধতি, আর একটি হলো কাঙ্ক্ষিত বিচার এবং সংস্কার এবং নির্বাচন সংস্কারের কিছু অংশ আমরা ঐক্যমত কমিশনে পেলাম। এর বাইরে আসলে আরেকটি বিষয় থাকে বিচার। সেই বিচার কাজে কতটা অগ্রগতি দেখছেন? যে রাজনৈতিক দলগুলোর যে দাবি, বিশেষ করে দুটি রাজনৈতিক দল যদি আমি মনে করি, যে নতুন গঠিত হয়েছে এনসিপি এবং জামাত ইসলামী, যদিও বিএনপি বলছে যে সংস্কার এবং বিচার একটি চলমান প্রক্রিয়া, সেই জায়গায় আসলে এক ধরনের মতানৈক্য তৈরি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? এটা এই সম্ভাবনা আছে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নানান ধরনের পরিকল্পনার মধ্যে আছে। অন্যান্য অনেক আমাদের দেশের যারা রাজনীতির মূলধারায় আছে তারাও বিচারের যে অগ্রগতি, এটা নিয়ে তো অনেক দিন ধরে প্রশ্ন উঠছে জনগণের মধ্যে, যে এতদিনেও কেন ম্যাসিভ অ্যাকশন নেওয়া হচ্ছে না, এতদিনেও কেন যারা অপরাধী, অনেক অপরাধী বাংলাদেশেই আছে, তাদেরকে গ্রেপ্তারও করা হয়নি, সিরিয়াস হত্যা করেছে, দেখা যাচ্ছে, ভিডিও আছে, তারাও এখনো পালিয়ে কিংবা দেশের মধ্যে, এবং বিচারের মধ্যে দিয়ে যে দ্রুত বিচার কার্যকর করার পদ্ধতি, এটা যে বিলম্বিত হয়েছে, এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে উঠছে। তো এখানে যে বিষয়গুলো অপ্রাসঙ্গিক, সেই বিষয়গুলোও রেজ করা হচ্ছে একের পর এক। এরপরে আসবে রাজনৈতিক যে দলগুলো মনে করছে যে আমরা এককভাবে নির্বাচন করলে সংখ্যাগরিষ্ঠ কেন, আমরা 1% ভোট পাবো না, 3টা আসন পেতে পারি, 5টা আসন পেতে পারি। তারা যেমন এর মধ্যেই প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভের কথা বলছে, লেভেল প্লেন ফিল্ড তৈরি করার কথা বলবে, এরপরে বলবে যে বিচার হয়নি, এরপরে বলে না আরও সংস্কার দরকার। আর এর মধ্যে আছে মেটিকুলাস ডিজাইন। সেই মেটিকুলাস ডিজাইন তো শেষ হয়নি, ডিজাইনে ক্ষমতা এসছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু মেটিকুলাস ডিজাইন মানে আমি যেটুকু বুঝি, আমার সেন্সার নেভিগেটিং পাওয়ার যেটা কাজ করে, তাতে এখনো পর্যন্ত এই মেটিকুলাস ডিজাইন শেষ হয়নি। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হলে এই মেটিকুলাস ডিজাইনের পরিসমাপ্তি হবে? মোটেই হবে না। এই জন্যই আমি সবসময় বলি যে রাজনৈতিক দল, জনগণ সকলের একটা জায়গায়, সব জায়গায় এক জায়গায় তো হতে পারবে না। প্রত্যেক মানুষের চিন্তা চেতনা, প্রত্যেক সমাজের চিন্তা চেতনা, রাষ্ট্রের চিন্তা চেতনা, ফিলসফি, দর্শন ভিন্ন, ডগমা, আইডিওলজি ভিন্ন, কিন্তু কতগুলো কমন জায়গায়, বিশেষত এই ধরনের একটা শত্রুর মোকাবেলা করা কিংবা রাষ্ট্রের ভঙ্গুর অবস্থা থেকে একটা সুসামঞ্জস্যপূর্ণ সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার রাষ্ট্র হিসেবে নিয়ে আসতে হলে আমাদেরকে ওই কমন ইস্যুগুলোতে অবশ্যই ঐক্যমত্য পোষণ করতে হবে। আমরা যদি একটু পিছনে ফিরে যাই, 1991-তে বিএনপিকে জামাতের সমর্থন বা 2001 সালে 4 দলীয় জোট গঠনের পরে এই 2024-এ এসে দুটি রাজনৈতিক দলের যে ভিন্নতা বা দুটি রাজনৈতিক দলের যে টানাপোড়েন, এটি আসলে নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ কিনা? রাজনীতি, যদিও বিএনপি বড় দল হিসেবে যথেষ্ট পরিমাণ ছাড় দিয়েছে ঐক্যমত কমিশনের এই আলোচনায় দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, রাজনীতির যে পরিক্রমা থাকে, রাজনীতিবিদরা যে জায়গা থেকে স্ট্র্যাটেজিক হন বা স্ট্র্যাটেজি গ্রহণ করেন, যে কখন কার সঙ্গে তারা ঐক্য করবে কিংবা জোট করবে কিংবা মিত্রশক্তি হিসেবে ব্যবহার করবেন বা আসবেন যাবেন, এটা দুটো তিনটা জায়গার যে অস্তিত্বের প্রশ্নে এবং যার বিরুদ্ধে লড়াই করছে সেই প্রশ্নে। তো সেই সময়টাতে এমন একটা সামাজিক অবস্থা তৈরি হয়েছিল, রাষ্ট্রীয় অবস্থা তৈরি হয়েছিল, জামাতের সঙ্গে তখন ঐক্য হয়েছিল বা জোট হয়েছিল এবং সরকার পরিচালনা করেছিল। এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবার সুযোগে নেই বা মানুষ পছন্দ করছে না, প্রত্যাখ্যান করছে, কোনোভাবে আসতে পর্যন্ত নাম পর্যন্ত শুনলেই সবাই ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে দুটো তিনটা দল, প্রধান দল একটা জায়গায় আছে এটার বিরুদ্ধে। এখন সামনে নির্বাচন আসলে প্রত্যেক দল তার নিজস্ব জায়গা থেকে জানান দিতে চাইবে, তিনি পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে চাইবেন, সরকার গঠন করতে চাইবেন। এখন যে নাই, এটাও সেই রাজনৈতিক স্ট্র্যাটেজি বা কৌশল ইত্যাদির প্রত্যেক দলের আলাদা আলাদা জায়গা থেকে বিবেচনা করতে হবে। আমরা একটু যদি আবার একটু 2024-এ ফিরি, 2 আগস্ট আসলে এই 2024-এর যে জুলাই আন্দোলন যে ছিল, সেই 2 আগস্টে আসলে সেই আন্দোলনের সমর্থনে শিক্ষক এবং সংস্কৃতি প্রেমীরা সবাই রাস্তায় নেমে এসেছিল। মূলত আসলে এই দিনটি আসলে গত সরকারের জন্য, আওয়ামী লীগ সরকারের জন্য বেশ চ্যালেঞ্জের ছিল, কারণ সর্বজন যে সমর্থন আন্দোলন সেটি আসলে তৈরি হয়েছিল। কিন্তু আসলে সেই পরিস্থিতিতে আসলে এখন আছে কিনা আপনি মনে করছেন কিনা, বা এই 2 আগস্ট দাঁড়িয়ে সেই জায়গাটায় আমরা আছি কিনা? এখন তো অ্যাবসলিউটলি আমরা নেই।
এরই মধ্যে 1 বছর প্রায় 12 মাস হবে, যে ধরনের 15 বছরের শাসনের বিরুদ্ধে ডিফারেন্ট জায়গা থেকে মানুষ সংক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে উঠেছিল, সকল পেশাজীবী মানুষ, মানে আপামর জনসাধারণ, আম জনতা থেকে শুরু করে, বারবার নির্বাচন হয়নি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথ পায়নি, 14 ইলেকশন একতরফা, 18 আমিরামি নির্বাচন, তারপরে দুঃশাসন, 24-এ এরকম এক জায়গায় একটা প্ল্যাটফর্মে আসার জায়গা তৈরি হয়েছিল। এরপরে আবার সরকারের আচরণ, যখন ওয়াসিম নিহত হলেন, শহীদ হলেন, তারপরে তো সারা বাংলাদেশের মানুষের বিবেক জেগে উঠল। আওয়ামী লীগের মধ্যেও যারা সুস্থবুদ্ধি মানুষ চিন্তা করে, তারাও কিন্তু সেদিন রাস্তায় নেমে এসেছিল। সেই কারণে সেই প্ল্যাটফর্মটা তখন ছিল। এখন 1 বছর পার হয়েছে, এখানে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে, রাজনীতিতে থাকা না থাকার ব্যাপার আছে, ক্ষমতায় যাওয়া না যাওয়ার ব্যাপার আছে, নানান ধরনের স্টিগমা নেওয়ার ব্যাপার আছে। এসবের বাইরে এখন তো নানান ধরনের দূরত্ব তৈরি হয়েছেই। কিন্তু ফ্যাসিবাদী প্রশ্নে এই সব পেশাজীবী মানুষ যে আবার একত্রিত হবে, এ বিষয়ে সন্দেহ নেই। কারণ সবসময়ই একটা জিনিস থাকেই, আপনি খেয়াল করবেন, এই 2 বা 1 তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সহ অনেক শিক্ষক তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে গিয়ে তারা সমর্থন জানিয়ে এসেছিল। দুরকম থাকবে, কিছু মানুষ থাকবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং সত্য ন্যায় কোনটা, সেই জায়গায় কি স্ট্যান্ড করছে, সেটা গুরুত্বপূর্ণ। ফ্যাসিস্টের বিষয়টি যখন বললেন যে সেই জায়গায় সবাই একমত, মির্জা ফখরুল ইসলামের একটি বিশেষ সাক্ষাৎ করে যে ফ্যাসিস্টদের নাফরা নিশ্চিত করতে হবে। সেই নাফরা নিশ্চিত আসলে কী উপায়ে করবে? আমরা একটি দেখলাম যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, বা আওয়ামী লীগের রাজনীতি এখনও বলা যায় মোটা দাগে নিষিদ্ধ রয়েছে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে বা সেই সময় শেখ হাসিনা সরকারের সাথে যারা ছিলেন দমন পীড়নে, তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা আসলে দেখা যাচ্ছে কিনা আসলে, বা এখনও তারা যে ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে, তাতে সেই জায়গাগুলোতে আসলে সরকারের যে করণীয় বা সাধারণ মানুষের যে ছিল গত জুলাইয়ে, সেটি আসলে এখন কাজ করছে কিনা? এটা খুব দুঃখজনক যে একেবারে সদ্য রক্তাক্ত মাটি, এতগুলো লাশ, এবং আমরা এখন বিবিসির রিপোর্ট পাচ্ছি, আল জাজিরার রিপোর্ট পাচ্ছি, এবং তারা বলছে যে এটা পরীক্ষিত শেখ হাসিনা কণ্ঠস্বর, তিনি গুলি করবার নির্দেশ দিয়েছেন। দল হিসেবে বা তারা যে নানান ধরনের অ্যাক্টিভিটিজের মধ্যে আছে, যেখানেই থাকুক না কেন, তাদের এই অনুশোচনা বোধটি যে নেই, এটাও এই জনগণকে আরও একত্রিত করছে। তারা যে দুঃখ প্রকাশ করছে না, তাদের যে ভুল হয়েছে এটা যে তারা করছে না, তারা যে একটা হিংস্র সেই সময় উঠেছিল যে কথাটা, যে শেখ হাসিনার দল কি মানুষের দল কিনা, এই যে প্রশ্নগুলো, সেটা একত্রিত করবার জন্য একটা জায়গা। আমার যে আপনি আর একটা প্রশ্ন বা বিষয় উত্থাপন করেছেন, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি যে আওয়ামী লীগ প্রশ্নে কথা বলছেন, এইটাকে আমি যথার্থ মনে করি। যথার্থ মনে করি হলো যে বাংলাদেশের মানুষ তো তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং করছে। এই প্রত্যাখ্যানের মধ্যে দিয়েই আমরা মনে করি যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট মনোভাব নিয়ে যদি আবার ফিরে আসতে চায়, যে সকল নমুনা এরই মধ্যে তৈরি করছে, বাংলাদেশে খুবই আশ্চর্যজনক বিষয় যে রানিং একজন সেনাবাহিনী কর্মকর্তা, একজন পুলিশের এএসপি, তার নেতৃত্বে একটা কনভেনশন সেন্টারে ট্রেনিং হচ্ছে, তখনও মানুষ কিন্তু বিপরীত স্রোতের ধারাটাই স্ট্রং হয়ে যায়, যে এরা সেই ব্যক্তি যারা এইভাবে খুন করেছিল সারা জুলাই জুড়ে
এবং আগস্টের শেষে, এটা শুধু এই জুলাই আগস্টের আন্দোলন নয়, কিন্তু বিএনপির যে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, অনেকে, অসংখ্য নাম কিভাবে বলবো, প্রত্যেক দলই নির্যাতিত, নিপীড়িত। এত মামলা, এত হামলা, মাসের পর মাস, প্রতিটা দিন আদালতে ঘুরতে 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 মানুষের মনের মধ্যে একটা, মানুষ তো শুধু মানুষ একা নয়, তার পরিবার থাকে, আত্মীয় স্বজন থাকে, সমাজ থাকে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যোগাযোগ থাকে, বন্ধু বান্ধব থাকে, এবং এমন নির্মমভাবে, নৃশংসভাবে আয়নাঘর তৈরি করে নির্যাতন নিপীড়নগুলো করা হয়েছিল যে মানুষ এটা কখনোই ভুলবে না। আর এ কারণেই আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক অনেক বছরের জন্য, কত বছরের জন্য তা জানি না। একটা বিষয় যেহেতু আপনি উত্থাপন করলেন, গণমাধ্যমগুলো তো সংবাদ হয়েছে যে আর্মির একজন অফিসারকে হেফাজতে নেওয়া হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিতে। আওয়ামী লীগ আসলে তার ক্ষমতার সময় যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নানানভাবে বিতর্কিত করেছে, সেই জায়গা থেকে আসলে এখনও সেই সংস্কারগুলো সম্ভব না হলে আসলে একটি শান্তিপূর্ণ বা যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেটি আসলে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, জনগণই তা নির্ধারণ করবে। বাংলাদেশের জনগণ, মানে কাছাকাছি রাজনীতির জায়গাটা জনগণ শ্রদ্ধা করে, আর চরমভাবে শ্রদ্ধা থেকে বিশ্রদ্ধায় পরিণত করে ওই মানুষটাকে। গ্রহণ করলে ন্যায় সত্যের ভিত্তিতে গ্রহণ করবে বুক দিয়ে, আর যদি প্রত্যাখ্যান করে অন্যায়কারীকে, তাহলে সেটাও খুব সিরিয়াস হয়ে ওঠে। একটা কথা প্রায় এখন শোনা যায় যে রাজনীতির জায়গাটাতে ফুলের মালা এবং জুতার মালা খুব কাছাকাছি, মাঝখানে কিছু নেই। ভালো করলে ফুলের মালা দেবে, ভালো না করলে খুব দ্রুতই জুতার মালা দিবে। এখন যে পরিপ্রেক্ষিত, একটা সুষ্ঠু নির্বাচন, এটিও নিয়ে আসার জন্য জনগণই ভূমিকা রাখবে, এই মানুষই ভূমিকা রাখবে, এটা মনে করি। সরকারের এক বছর প্রায় শেষ দিকে, আজ 2 আগস্ট, কিভাবে বিশ্লেষণ করবেন সফলতা ব্যর্থতা? এখানে সরকার এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসছেন, যেটা ছিল খুব, মানে কেউ প্রত্যাশা করেনি। এত খারাপ পরিস্থিতি, কারণ সারা বাংলাদেশের যে থানাগুলো, 500-এরও বেশি থানা, পুলিশ ফাঁড়ি, সব গণঅভ্যুত্থান, বিপ্লব, তার মধ্যে দিয়ে এটা পুড়িয়ে ফেলা হয়েছে, দখল হয়েছে কিংবা ইত্যাদি। বাংলাদেশের পুলিশ তো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার। 8 তারিখে প্রফেসর ইউনূস স্যার ক্ষমতা নিলেন বা ক্ষমতায় আসলেন, এবং তাকে নিয়ে আসা হলো। উনি এসে এমন একটা রাষ্ট্র পেলেন যে রাষ্ট্রে সঠিকভাবে চালানোর জায়গা ছিল। 3 দিন তো সরকারই ছিল না বলা যায় একরকম। সেই সরকার আসার পরে ধীরে 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 যে জায়গাগুলো তৈরি করছেন, চেষ্টা করছেন, সেটা একটা জায়গা যে চেষ্টাটা অব্যাহত আছে। কিন্তু মানুষ যেটা প্রত্যাশা করেছিল, যে গণঅভ্যুত্থানটা যেসব কারণে হয়েছিল, যে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভেতরে স্বস্তি ফিরে আসবে, দ্রব্যমূল্যের দাম কমে আসবে, ভালো চিকিৎসা ব্যবস্থা পাবে, ভালো শিক্ষা ব্যবস্থা পাবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাবে, এই জায়গায় এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। ইতিবাচক বিষয়গুলো নেই রাজনীতিতে, কোনো ইতিবাচক বিষয় কি তৈরি করতে সমর্থ হয়েছে সরকার? ইতিবাচক যে জায়গাগুলো, সেটার মধ্যে এটা বিশ্লেষকদের ধারণা বা বলা হচ্ছে যে এই যে মেটিকুলাস ডিজাইন, প্রেসক্রিপশন, এটার মধ্যে দিয়ে আমাদের দেশে যারা কিনা বাংলাদেশের সঙ্গে দ্বৈত নাগরিকত্ব আছে, কোনো একটা রাষ্ট্রের বা কোনো একটা অঞ্চলের তারা প্রতিনিধিত্ব করে, তাদেরকে নিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, যারা এই গণঅভ্যুত্থান বা বিপ্লবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না, না মেন্টাল, না ফিজিক্যাল, না কোনো কিছু, কিন্তু তাদের হাতে সংস্কার দেওয়া হয়েছে। এখন এই যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছেন আমাদের সহকর্মী অধ্যাপক আলী রিয়াজ স্যার, শেষ করতে হবে, এবং তিনি সহ অন্যান্য যে সংস্কারের দিকে ধাবিত হচ্ছেন কিংবা বিচারের জায়গাগুলোতে নিয়ে যাচ্ছেন, ট্রাইব্যুনাল গঠন করছেন, সেটা অবশ্যই ইতিবাচক। আমরা অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ।
দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।